ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 145 শুরু করব। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস বা ফুড এসআই বা আপকামিং ক্লার্কশিপ, এছাড়াও তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ইত্যাদি ইত্যাদি, বা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা যেমন জিডি ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। আর এখানে আমি 10টা করে কোশ্চেন ডিসকাস করি। অনেকে বলো যে স্যার আরও বেশি কোশ্চেন থাকলে ভালো হয়। দেখো, কিছু ব্যাপার নেই। তুমি যদি ধরো একদিনে বেশি খাওয়ার দরকার নেই, কম কম করে খাও, ঠিক আছে, ঠিকঠাক করে খাও, দেখবে তাতে তোমার ওই খাবারটা ইউজফুল হবে। ঠিক আছে, একদিনে এক গাদা খেয়ে বদহজম করার থেকে আমি মনে করি অল্প অল্প করে খাও, তাহলে দেখবে অনেকটা খেতে পারবে। ওকে, মানে একটা কথা আছে না, বিন্দু বিন্দুতে হয় সিন্ধু। সেই জন্য আমি বলবো প্রতিদিন তুমি 10টা করে অঙ্ক প্র্যাকটিস করো। ঠিক আছে, তাতে দেখবে তোমার 10 দিনে 100টা কোশ্চেন হয়ে যাবে, মানে 30 দিনে প্রায় 300টা কোশ্চেন সলভ হয়ে যাবে। সেই জন্য আমি বলবো ধীরে ধীরে তোমরা পুরো রেগুলার আমার এই ভিডিওগুলো ফলো করো, দেখবে অনেক কিছু শিখতে পারবে। আমার এই চ্যানেলে অনেক কিছু থাকে, যেমন হচ্ছে কি তোমার এই নিমেষে অঙ্ক থাকে সকালে, রাত্রে ডিএসটি থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার সিরিজ থাকে, বা হচ্ছে এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ থাকে, অনেক কিছু থাকে। সেই জন্য তোমরা আমার রেগুলার ভিডিওগুলো ফলো করো। আশা করি অনেক কিছু তোমাদের এই ম্যাথ জিআই সম্বন্ধে, হ্যাঁ, কনফিউশন বা হচ্ছে গিয়ে কনসেপশান, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অনেক কিছু বললাম, চলো লেটস স্টার্ট। আর সবাইকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 18 কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে 9 কিমি যেতে পারে। ঠিক আছে, দেখো সে 3 ঘন্টায় যায়, স্রোতের অনুকূলে কতটা না হচ্ছে গিয়ে তোমার 18 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে কতটা যায় না হচ্ছে 9 কিলোমিটার। তাহলে হচ্ছে গিয়ে তার স্রোতের অনুকূলের বেগ মানে হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিম রেট কত হচ্ছে না হচ্ছে গিয়ে 18/3, হ্যাঁ, মানে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 6 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্ট্রিম রেট মানে স্রোতের প্রতিকূলের রেট কত হচ্ছে গতিবেগ মানে 3, মানে হচ্ছে গিয়ে তোমার 3 কিলোমিটার পার আওয়ার। এবার চেয়েছে কি স্থির জলে নৌকার গতিবেগ। মনে রাখবে স্থির জলে নৌকার গতিবেগ কী করে পাবো না, ডাউন স্ট্রিম আপ স্ট্রিম যদি পেয়ে যাও তাহলে ডি প্লাস ইউ বাই হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, তাহলে 6 3 9/2, হ্যাঁ, 9/2 মানে হচ্ছে গিয়ে 4.5 হচ্ছে গিয়ে স্থির জলে নৌকাটার গতিবেগ, মানে অপশান বি অ্যান্সার। এখানে যদি চাইতো তোমার স্রোতের গতিবেগ কত, তখন জাস্ট কী করতে না ডি মাইনাস ইউ বাই 2 করে দিতে। ওকে, মানে হচ্ছে গিয়ে তখন কত হতো 6 - 3 মানে হচ্ছে 3/2, মানে 3/2 মানে হচ্ছে গিয়ে 1.5 হতো স্রোতের গতিবেগ। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো। পরপর 3টি যুগ্ম সংখ্যার সমষ্টি 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো 3টি সংখ্যার সমষ্টি এত, ঠিক আছে, যেহেতু পরপর বলেছে, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এভারেজ পেয়ে যাব। তাহলে এভারেজ কত হবে না 54/3, মানে হচ্ছে কি 3 1 3 3 8 56, তাহলে 18 3 54। তাহলে হচ্ছে কি আবার যেহেতু গড়, মনে রাখবে পরপর যদি 3টে সংখ্যা হয়, গড় যেটা সেটা হচ্ছে কি মিডিল নাম্বারটা। ঠিক আছে, তাহলে গড়টা আমার মিডিল নাম্বারটা 18 হয়ে গেল। এবার পরপর 3টে কি যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা বলেছে, তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা হবে, তাহলে এদিকে হবে 16 আর এদিকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 20 হবে। ক্ষুদ্রতম হলে 16 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে 2টি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু হচ্ছে 315 হলে তাদের গুণফল কত। ঠিক আছে, আমরা দেখো সংখ্যা দুটো এরকম করে ধরে নিতে পারি কি 5x আর একটা হচ্ছে কি 7x, এদের লসাগু কত 5 7 35x, 35x ইকুয়াল টু দেওয়া আছে তোমার কত 315। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ, বা আরেকটা, হ্যাঁ, এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে 315কে এটা কাটাকাটি করো, 5 5 7 35, 5 5 6 30, 5 3 15, তারপরে 7 9 63। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু আমরা 9। এবার আমরা জানি কি দুটো সংখ্যার লসাগু আর গসাগু যদি আমরা পেয়ে যাই, তাহলে সংখ্যা দুটোর গুণফল অটোমেটিক্যালি পেয়ে যাব। কীভাবে না লসাগু ইন্টু গসাগু। এখানে লসাগু কত ছিল না 315, আর গসাগু এই যে 5x আর 7x এর গসাগু কি এক্সের ভ্যালু তো আমরা 9 পেয়েছি, তাহলে 315 × 9 করলে সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার ইউনিট ডিজিট দেখো 9 5 45 5 হবে, একমাত্র একটা অপশানে ইউনিট ডিজিট তোমার 5 আছে, সেই জন্য ওটাই হবে অ্যান্সার, ব্যাস, আর গুণ করার দরকারই নেই। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে পি একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, কিউ ওই কাজের 1/5 অংশ করে 5 দিনে, হ্যাঁ,
পি ও কিউ একত্রে কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে। দেখো আমরা আগে পি আর কিউ মানে পুরো কাজটা কত দিনে করে আগে বের করে নিই। দেখো পি করে কি 1/3 অংশ করে 5 দিনে, তাহলে 1 অংশ করবে কত 3 × 5 মানে হচ্ছে কি 15 দিনে করবে। ঠিক আছে, 15 দিনে করবে তোমার পি এর টাইম 15 দিন হয়ে গেল। এবার কিউ এর কি, কিউ হচ্ছে কি দেখো 1/5 অংশ করে 5 দিনে, তাহলে টোটাল অংশটা করবে কত 5 × 5 5 × 5 মানে 5 × 5 = 25 দিনে করবে। এবার আমরা যেহেতু দুজনের টাইম দেওয়া আছে, তাহলে দুজনে একত্রে কাজটা কত দিনে করবে, কি করব না দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে 15 × 25 বাই হচ্ছে কি দুটোর যোগ, 25 আর 15 যোগ করলে কত হচ্ছে 40। ওকে, এবার কাটাকাটি করো, 5 × 5 = 40 আর হচ্ছে গিয়ে 5 × 5 = 25, তাহলে 15 × 5 = 75/8 75 বাই হচ্ছে গিয়ে 8। দেখো নিচে 8 একমাত্র কোন অপশানে আছে, অপশান বিতে, ব্যাস তাহলে ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। দেখো কম্পিটিটিভ এক্সাম হলে তুমি যদি 5 সেকেন্ডও টাইম বাঁচাতে পারো বিশাল ব্যাপার, সেই জন্য কখনো আননেসেসারি পুরো এইটাই হবে তো এইরকম কনফিউশনে আসবে না। দেখো তোমার ইউনিট ডিজিট আগের অঙ্কটায় যেটা বললাম, ইউনিট ডিজিট তোমার কি দেখছো, সরি সবার নিচে দেখো 8 আছে, একমাত্র 8 কোন অপশানে আছে, দেখো 75/8 8 তো 75কে তো 8 দিয়ে কাটাকাটি আর হবে না, তাহলে নিচে 8 থাকতেই হবে, একমাত্র অপশান বিতে, ব্যাস ওটাই অ্যান্সার। ঠিক আছে, শুধু আমি পূর্ণ ভাঙাতে যাবো কেন। ওকে, আমার তো 4টে অপশানের মধ্যে একটা অপশান বের করাটাই হচ্ছে কি উদ্দেশ্য, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে আমি এনিহাউ করবো। ঠিক আছে, সেখানে আমি শুধু টাইম নষ্ট করবো না, 5 সেকেন্ড যদি সময় বাঁচাতে পারবে, দেখবে একটা তুমি জিকে বা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন তুমি সলভ করে আসতে পারবে। ঠিক আছে, সেই জন্য বলবো সময় অযথা নষ্ট করবে না এক্সাম হলে, সেই রকম কিভাবে করতে হয় সেইটাই আমি কিন্তু রেগুলার বেসিসে তোমাদেরকে শেখাই। ওই জন্য বলবো যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ ম্যাথ জিআইয়ের জন্য রেগুলারলি আমার ভিডিওগুলো দেখো, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। ওকে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে। আচ্ছা, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 57, 76, 190 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে বেসিক নিয়মটা কি না, এদের এলসিএম বের করব +1। ঠিক আছে, এদের এলসিএম বের করো, 57, 76 আর হচ্ছে 190, এদের এলসিএম কত 19 দিয়ে তুমি দাও প্রথম, 19 3 এ 57, 19 4 এ 76, 19 10 এ 190, তারপরে আবার 2 এ দাও, 3 থাকলো, 2 2 এ 4, 2 5 এ 10, তাহলে হচ্ছে কি কত হচ্ছে তোমার 5 2 এ 10, 3 এ 30, 2 এ 60, তাহলে 19 × 60, 19 × 60 আর রিমাইন্ডার যেহেতু 1 বলেছে তাহলে +1 হবে গিয়ে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে কি তোমার দেখো ইউনিট ডিজিট 1 হতে হবে, আর 19 6 কত 6 2 9 6 54 4 আর হচ্ছে গিয়ে 0 9 6 54 4 আর হচ্ছে গিয়ে 6 কে 6 6 5 11 114 + 1 মানে হচ্ছে গিয়ে তোমার 11 11 4 1 মানে 1141 হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, দেখো কি বলেছে বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। যেহেতু চক্রবৃদ্ধি সুদ, এটাকে আমরা সরল সুদে কনভার্ট করে নেব, মানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হয় 3 বছরে 10%টা, সেইটা আমরা বের করে নেব। দেখো এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট মানে সাকসেসিভ ইনক্রিজ, মানে 10%, 10%, 10%, এই তিনটের হচ্ছে গিয়ে সাকসেসিভ ইনক্রিজ আর কি। 10% 3বার সাকসেসিভ, মানে প্রথম দুটো 10% 10% তুমি অ্যাড করো, তাহলে আমাদের ফর্মুলা কি 10 + 10 + 10 × 10/100। ঠিক আছে, তাহলে প্রথম 2 বছরের পরে রেট অফ ইন্টারেস্ট দাঁড়াবে কত না হচ্ছে গিয়ে 10 10 20 একে 21%। ঠিক আছে, তারপরে এই 21-এর সঙ্গে আবার 10 যোগ করো, 21 + 10 + 21 × 10/100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে কত হচ্ছে 31, আর এখানে হচ্ছে গিয়ে তোমার একটা শূন্য যাবে, 21/10 মানে 2.1 মানে 32 33 মানে 33.1%। ঠিক আছে, তাহলে 10,000 টাকার 33.1% যা হবে সেটাই হচ্ছে কি 3 বছরে 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে তোমার 10,000 টাকার এইটা কত হবে বুঝতেই পারছো, তোমার এইটা হবে 33.1, তাহলে এই যে অপশান ডি হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমাকে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দিয়ে ক্যালকুলেশন করবে, অনেক ইজি ওয়েতে বের করতে পারবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার
7 বলেছে এক্স ওয়াই জেডের বয়সের অনুপাত 9:8:5। যদি এক্স জেডের বয়সের সমষ্টি 56 বছর হয় তবে ওয়াই এর বয়স কত? দেখো এক্স কত ইউনিট? 9 ইউনিট। ওয়াই জেড কত ইউনিট? 5 ইউনিট। তাহলে 9×5 = 14 ইউনিট। সেই 14 ইউনিটের ভ্যালু হচ্ছে কি কত না 56 ইয়ার্স। ঠিক আছে, এবার ওয়াই এর বয়স চেয়েছে, তাহলে ওয়াই হচ্ছে কি 8 ইউনিট। তাহলে 8 ইউনিট ইকুয়াল টু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। 14 ইন্টু কত করলে 56 হয়? 14 4 56, 14 4 56, তাহলে 8 ইন্টু 4, 8 4 32 বছর হচ্ছে গিয়ে তোমার ওয়াই এর বয়স, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। বলেছে তিনটি সমান দূরত্ব, একবার 10 কিলোমিটার পার ঘন্টা, একবার 12 কিলোমিটার পার ঘন্টা এবং আরেকবার 15 কিলোমিটার ঘন্টা বেগে যায়, তবে তিনটির গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগের ফর্মুলা, আমাদের ফর্মুলা কি? এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে গিয়ে টোটাল ডিস্ট্যান্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। এই হচ্ছে গিয়ে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, টোটাল টাইম। ওকে, তাহলে এখানে টোটাল ডিস্ট্যান্স দেখো তিনটি সমান দূরত্ব, তাহলে ডি যদি হয় ডিস্ট্যান্সটা, তাহলে টোটাল ডিস্ট্যান্স 3 বারে কতটা কভার করবে? 3 ইন্টু ডি, এতটা ডিস্ট্যান্স। এবার প্রথম ক্ষেত্রে টাইম কত লেগেছে না D/10, এত টাইম লেগেছে। টোটাল টাইম বলেছে না, প্রথম ক্ষেত্রে যদি 10 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে টাইম লাগবে কত? D/10। দ্বিতীয় ক্ষেত্রে কত টাইম লাগবে? D/12। তৃতীয় ক্ষেত্রে টাইম কত লাগবে? D/15। ঠিক আছে, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। এবার দেখো সব ডিগুলো কেটে যাবে, নিচের থেকে কমন নিয়ে উপরের ডি নিচের ডি কেটে গেল, তাহলে 3 ইন্টু এখানে 10 12 15 এলসিএম কত? 60 উপরে চলে গেল, আর নিচে হচ্ছে গিয়ে দেখো 10 6 60, আর হচ্ছে 12 5 60, আর 15 4 60। ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে 3 ইন্টু 60 বাই হচ্ছে গিয়ে তোমার 6 4 10 5 15, মানে নিচে 15 15 4 60, তাহলে 4 3 12 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি এভারেজ স্পিড, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, বলছে একজন ব্যবসায়ী একটি ঘড়ির উপর 20% অধিক মূল্য ধার্য করেছেন, কিন্তু বিক্রির সময় ক্রেতাকে 5% ছাড় দেয়, এতে তার কত লাভ হয়? জাস্ট কিছুই নেই, প্রথমে হচ্ছে কি 20% ইনক্রিজ, ঠিক আছে, মানে 20% ইনক্রিজ করেছে, তারপরে হচ্ছে কি 5% ডিক্রিজ করেছে, সোজা কথা। এবার এইটার এফেক্টিভ কত পার্সেন্ট হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। ফর্মুলা কি না, আমি ফর্মুলাটা লিখে দিই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই এখানে যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমি এক্সটাকে যদি প্লাস ধরি তাহলে ওয়াইটা হয়ে যাবে তোমার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে আমি ফর্মুলাটা লিখে দিলাম এত পার্সেন্ট। এবার যদি প্লাস আসে তাহলে ইনক্রিজ হয়েছে বা হচ্ছে কি লাভ হয়েছে, হ্যাঁ, আর যদি মাইনাস আসে তাহলে হচ্ছে কি ক্ষতি হয়েছে বা ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা বসিয়ে দিই, তাহলে ইকুয়াল টু হচ্ছে 20 - 5 - 20 × 5/100। এটা সিম্পলিফাই করো, দেখো 20 5 এ 100, 5 5 এ 1 হয়ে গেল, তাহলে 20 থেকে 6 বাদ দিলে হচ্ছে কি 14%, প্লাস 14% আসছে, তাহলে 14% লাভ, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলছে দেখো, 81কে 3 ভাগে এমনভাবে ভাগ করো যাতে প্রথম ভাগের 1/2 অংশ, দ্বিতীয় ভাগের 1/3 অংশ এবং তৃতীয় ভাগের 1/4 অংশ সমান হয়। ঠিক আছে, দেখো এটাকে আমি বেসিক ওয়েতে করতে গেলে অনেক সময় চলে যাবে, তুমি অপশান টেস্ট করো। বলেছে প্রথমটার অর্ধেক, দেখো প্রথমটার অর্ধেক তুমি অপশানটা প্রথমটা হচ্ছে কি করতো না, হচ্ছে কি তোমার 36, 36-এর অর্ধেক 18। ঠিক আছে, আমি অপশানে এটা টেস্ট করছি 18। এবার হচ্ছে কি দ্বিতীয়টা হচ্ছে 1/3, আবার 24/1/3 মানে 8, তাহলে 18 তো আর নট ইকুয়াল টু 8, তাহলে অপশান এ হবে না। অপশান বিটা দেখি 18-18-এর অর্ধেক হচ্ছে গিয়ে 9, 27-এর অর্ধেক কত, 27-এর 1/3 মানে হচ্ছে কি সেও 9, আবার দেখো 36-36-এর 1/4 করলে 4 9 6, হ্যাঁ সেও 9, তাহলে তিনটেই 9 9 সমান হয়ে যাচ্ছে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, না হলে এটা বেসিক ওয়েতে করতে গেলে কীভাবে করতে হতো দেখো, ধরে নিতে হবে 3টে ভাগ, হ্যাঁ, একটা এক্স একটা ওয়াই একটা জেড, তাহলে এক্স ইন্টু 1/2 ইকুয়াল টু ওয়াই ইন্টু 1/3 ইকুয়াল টু জেড ইন্টু হচ্ছে গিয়ে 1/4। সেখান থেকে তুমি এক্স ওয়াই জেডের ভ্যালু মানে রেশিও পেয়ে যেতে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত হতো না, হচ্ছে গিয়ে 2:3:4 পেয়ে গেলে। ঠিক আছে, এবার তিনটের যোগফল মানে হচ্ছে গিয়ে তোমার 3 2 5 4 9, তাহলে 9 ইউনিট ইকুয়াল টু কত হয়েছিল 81। হ্যাঁ, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু বের করে নিতে
9, 1 ইউনিট 9 পেয়ে গেলে তাহলে 3টে ভাগ, একটা হচ্ছে গিয়ে 2 ইউনিট 9 2 18, একটা হচ্ছে গিয়ে 3 ইউনিট 9 3 27, আর একটা হচ্ছে 4 ইউনিট 9 4 36। ঠিক আছে, এইভাবে বেসিক ওয়েতে করলে করতে হতো। নাহলে দেখো তুমি এইভাবেও করতে পারো, তুমি অপশান টেস্ট করে করতে পারো, একই ব্যাপার। তোমার অপশান বের করাটাই হচ্ছে গিয়ে যেটা তোমার তাড়াতাড়ি হবে তুমি সেইভাবে করো। ঠিক আছে, ম্যাথ আর জিআই জাস্ট প্র্যাকটিস, আর কিছুই না। যে যত প্র্যাকটিস করবে তার দেখবে টাইম ম্যানেজমেন্ট তত, মানে কোনটা কোনভাবে করতে হলে তাড়াতাড়ি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আইডিয়া চলে আসবে। ঠিক আছে, সেই জন্য বলবো ম্যাথ জিআই যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ, ম্যাথ জিআইগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। প্রতিদিন একটা সার্টেন টাইম রাখো প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তাহলে দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।